আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আলোচনার শুরুতে আমরা একটু ধরে নিচ্ছি যে 12ই ফেব্রুয়ারি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রথমে একটু গণভোট নিয়ে কথা বলি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গণভোটের উদাহরণ কিন্তু খুব একটা নেই। 1977 সালের 30শে মে জিয়াউর রহমান একবার গণভোট করেছিলেন। সেটার ইস্যু ছিল যে জিয়াউর রহমানের শাসন এবং তার কর্মসূচির প্রতি দেশবাসীর সমর্থন আছে কি নেই। সেই গণভোটে হ্যাঁ ভোট পড়েছিল 98.9%, আর না ভোট পড়েছিল 1.1%। মানে এই ভোটটা এতটাই বিতর্কিত যে এখনো মানুষ যারা সেই সময় ছিলেন মনে করে, এবং অনেক কেন্দ্রে দেখা গেছে যে 100-র বেশি পার্সেন্ট ভোট পড়ে গেছে। তো তারপরে আর মানে এইভাবে গণভোট হয়নি। এই 12ই ফেব্রুয়ারি একটি গণভোট করতে যাচ্ছে, যে জুলাই সনদ বলে যে একটা অবৈধ সনদ তারা করেছে, সেটার পক্ষে বিপক্ষে জনমত নেবে। এবং এখানে আবার অনেকগুলো প্রশ্ন আছে, এটা শুধু হ্যাঁ না, সম্ভবত 4টা প্রশ্ন আছে কঠিন, এবং সেই প্রশ্নগুলো কি সেগুলো মানুষকে জানানোর জন্য যে উদ্যোগ বা সেগুলো যেভাবে কোশ্চেনগুলো ফ্রেম করেছে সাধারণ মানুষের বোঝার বিষয় অনেক জটিলতা আছে। মানে পুরো বিষয়টাই আমরা এটাকে তো ডেফিনেটলি উই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, কিন্তু সেটা নিয়েও আমি কথা বলছি না। আমার কনসার্নটা অন্য জায়গায়, যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এটা 12ই জানুয়ারির আগে ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। গণভোটের ব্যালট পেপার 1 মাস আগে ছাপানো হয়ে গেছে, এবং শুধু ছাপানো নয়, সেইটা একেবারে প্রত্যেক জেলায় ডিসি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ নির্বাচন কমিশনের কাছে কোনো স্টোরেজ নাই এইটা স্টোর করার, সো এটা জেলায় জেলায় পাঠাইছে। ডিসি তার ট্রেজারি বেঞ্চ স্টোর করার মতো জায়গা আছে, সেখানে রাখে। 12,76,00,000 সম্ভবত ভোটার। সুতরাং এই 12,76,00,000 ব্যালট পেপার গণভোটের জন্য 1 মাস আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমজনতা কি এতটাই বলদ যে 1 মাস আগে কেন ব্যালট পেপার পাঠানো হয়েছে? এবং গণভোটে তো অনেকগুলো প্রার্থী থাকে না, এমনি ভোটে যেমন প্রার্থী থাকে, তাদের এজেন্ট থাকে, গণভোটে তো 2টা বাক্স, হ্যাঁ এবং না। এবং ডিসি অফিসের লোকজন কি করবে এটা তো আমরা সহজেই বুঝতে পারতেছি। সুতরাং একটা গণভোট সেটাও ভালোভাবে করার মতো অবস্থা বা ইন্টেনশন ডক্টর ইউনূসের নাই, যদিও তিনি বলছেন যে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন এবার বাংলাদেশে হবে। তো বাংলাদেশে বিশ্বের শ্রেষ্ঠ নির্বাচন কেমন হবে এইটার তো লক্ষণ অলরেডি আমরা দেখতেছি। এই নির্বাচনে বিএনপির আচরণ একরকম, এখানে তারেক রহমান যে পরিমাণ প্রোটোকল পাচ্ছে তাতে অনেকেই বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন বোধহয়। তো এটা তো লেভেল প্লেইং ফিল্ড না, তো এটা নিয়ে একটা বিতর্ক আছে। আবার এই যে প্রার্থীরা যে নির্বাচনে যে আচরণবিধি সেটা কিন্তু মানছেন বলে মনে হচ্ছে না। জামাত ইসলামের যদি নির্বাচনের কথা ভাবেন, তাদের যে নির্বাচন তাতে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা অত্যন্ত প্রকট হয়ে উঠেছে। ঢাকায় 20টা আসন আছে, তারা টার্গেট করেছে যে তারা 12টা আসনে জয়লাভ করবে তাদের প্রার্থী। সুতরাং 12টা আসনে তারা অনেক আগে থেকে খুব পরিকল্পিতভাবে ভোটারদের মাইগ্রেট করে এখানে ভোটার বানিয়েছে। একটা আসনে 50,000 1 লাখ ভোটারও অন্য অন্য আসন থেকে এই ঠিকানায় এনে ভোটার হিসেবে ইনক্লুড করিয়েছে। সেইভাবে তারা একটা কৌশল অ্যাপ্লাই করতেছে। প্রবাসী ভোটার সারা দেশে শুনেছি, মানে সারা পৃথিবীতে শুনেছি যে 1 কোটি প্লাস প্রবাসী আছে, অথচ প্রবাসী ভোটার রয়েছে, ইফ আই এম নট রং, 5 লাখ। চট্টগ্রাম 1, চট্টগ্রাম 3 এবং সাতক্ষীরা 2, এই 3টা আসন থেকে এই প্রবাসীদের ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। একটা 30,000, একটা 23,000, একটা 8,000। তার মানে 61,000 ব্যালট পেপার কি করে জামাতের হাতে এলো? ইলেকশন, শ্রেষ্ঠ ইলেকশন, ফেয়ার ইলেকশন, এগুলো তো কোনো নমুনা দেখি না। আবার ডক্টর শফিক জামাতের আদর্শিক সমর্থক যারা এক্স আর্মি অফিসার, তাদের সাথে মিটিং করেছে, সেখানে বলেছে নির্বাচন নিয়ে
যদি কোনো রকমের ম্যানিপুলেট করা হয় তাহলে সবাইকে দেশ ছাড়া করে দিবে। এইটাই বা কেমন? আবার আমাদের নির্বাচনী আচরণ বিধিতে খুব স্পষ্টভাবে বলা আছে ধর্মকে ব্যবহার করা যাবে না। মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন উপাসনালয় এগুলোকে ব্যবহার করা যাবে না। কিন্তু জামাতের প্রার্থীদের আমরা কি দেখছি? আমি একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। কেউ যদি চরমুনায় আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। সোজা কথা, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের মধ্যে থাকবে না। আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবেন। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। যদি আপনি জান্নাতে যেতে চান, আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। তাহলে চামড়া পর্যন্ত খুঁজি পাওয়া যাবে না, চামড়া চামড়া তুলে দেওয়া হবে। কোন মায়ের দুধ আমাদের সামনে কথা বলে আমরা এখন আঙ্গুল দেখা করি নাই। কত বড় মাস্টার হয়েছে তোমাদের, কত 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 মায়ের দুধ খেয়েছো, তোমাদের মুখ সিপ করে দুধ বের করতে হবে ইনশাআল্লাহ। এই যে ধর্ম নিয়ে জামাত ইসলামের প্রার্থীরা যেভাবে কথা বলছেন, আর সব দলের প্রার্থীরা ভোটারদের হুমকি দিচ্ছেন, তাদের যদি ভোট না দেওয়া হয় তাহলে একেবারে ভিটামাটি ছাড়া করে দেবে, দেখে নিবে, এই ধরনের হুমকি দিচ্ছে। তো এই যে আচরণ বিধি, বিশেষ করে ধর্মের বিষয়টা, এটা স্পষ্ট নিষেধ, এবং এটা করলে তার প্রার্থিতা বাতিল হতে পারে, তার জেল জরিমানা হতে পারে, তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনের সেটা এত বোঝাই যাচ্ছে একটা ঠুটো জগন্নাথ। এর আগে নির্বাচন নিয়ে যারা সমালোচনা করে তাদের বর্তমান নির্বাচনের আয়োজন, নির্বাচন কমিশনের ভূমিকা, এগুলো দেখা উচিত। তো এই অবস্থায় মানে পাতানো নির্বাচনের সর্বোচ্চ ফর্মে এটাকে ডক্টর ইউনূস বলছেন শ্রেষ্ঠ নির্বাচন। আরো অনেক কিছু আছে, এটা বললে আর শেষ হবে। সবশেষে আমি একটু বলবো যে কিছু মানুষ আছেন যারা মিথ্যে কথা বলেন, অনেক সময় ভয় পেয়ে মিথ্যে কথা বলে, অনেক সময় নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলে, অনেক সময় ব্যক্তিগত লাভের কারণে মিথ্যে কথা বলে। তো এগুলো হলো নৈতিক মানদণ্ডে খারাপ। কিন্তু কিছু মানুষ আছে কোনো কারণ ছাড়া মিথ্যে কথা বলে। এই মিথ্যের পরিবর্তে সত্য বললে কারো কোনো ক্ষতি নেই, সেটা জানার পরেও সে মিথ্যে কথাটা বলে, এবং একটা পর্যায়ে এমন হয় যে সে মিথ্যে কথা শুধু বলে না, সেটা সে বিশ্বাসও করে। আবার কিছু মানুষ আছে যে মাদক আসক্তি জনিত কারণে মিথ্যে কথা বলে। মিথ্যের অনেকগুলো কারণ আছে, কিন্তু কিছু মিথ্যে হলো যে নর্মালের মধ্যে পড়ে, আর কিছু মিথ্যে আছে যেটা স্বাভাবিক না। তার মধ্যে একটা হলো প্যাথোলজিক্যাল লাইন। এই যে আসিফ নজরুল একজন উপদেষ্টা, ইনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। তিনি বিনা প্রয়োজনে মিথ্যা কথা বলেন, তার প্রায় সকল কথাই অসত্য তথ্যে ভরপুর থাকে। তিনি এর আগে বলেছিলেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, এটা ডাহা মিথ্যা। রিসেন্টলি তিনি এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সাথে একটা বিতর্কে জড়িয়েছে। আইসিসি তাকে কোনো চিঠি দেননি, অথচ তিনি বলছেন, তাকে চিঠি দিয়ে বলছে যে বাংলাদেশ টিমে মুস্তাফিজকে পাঠানো যাবে না, তার সিকিউরিটি প্রবলেম হতে পারে, বাংলাদেশের সাপোর্টাররা বাংলাদেশের জার্সি পরে ঘুরলে প্রবলেম হতে, এরকম 2-3টা মিথ্যা কথা তিনি বলছেন আইসিসিকে কোট করে। তো আইসিসি ন্যাচারালি এটা অস্বীকার করছেন, এবং আসিফ নজরুল যে কত বড় বিশ্ব বাটপার সেটা আবারও প্রমাণিত হলো। আমার তো মনে হয় যে আসিফ নজরুল নিডস ট্রিটমেন্ট, তার কাউন্সিলিং দরকার, তার বিহেভিয়ারাল থেরাপি দরকার, এবং তাকে মেডিসিন দেওয়া দরকার, এবং দেশ জাতির স্বার্থে এবং তার নিজের স্বার্থে এটা খুব জরুরিভাবে করা দরকার। কারণ তার মিথ্যে শুধুমাত্র ব্যক্তিগত পরিসরে থাকছে না, পুরো দেশ এবং জাতির জন্য এটা একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। অচিরে এই লোকটাকে এই তার রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরিয়ে, সরকারি দায়িত্ব থেকে সরিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। আর নির্বাচন হবে বলে এখনো মনে হয় না, কিন্তু নির্বাচন না হলেও নির্বাচনী মাঠে যে ঘটনাগুলো ঘটছে তাতে ইতিহাসের অন্যতম কলঙ্কিত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনূসের সরকার।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটির কোনো ক্লু নেই। আমার কাছে যদি তথ্য জানতে চান, প্রমাণ চান আমার কাছে, আমি কিছু দিতে পারবো না। অনেকটা আমরা যে উচ্চ মাধ্যমিক স্তরে যুক্তিবিদ্যা পড়তাম, সেই যুক্তিবিদ্যার আলোকে এখন বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা একটার সঙ্গে অন্যটা মিলিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সেই উপস্থাপনের বিষয়গুলো আপনাদের যদি পছন্দ হয় আলহামদুলিল্লাহ, আর পছন্দ না হলে আসসালামু আলাইকুম। বিষয়গুলো কি? প্রথম বিষয় হলো যে আপনি জানেন যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করার জন্য, উৎখাত করার জন্য মার্কিন ডিপ স্টেট পলিসি কার্যকর ছিল, এবং সেই ডিপ স্টেট পলিসির যে এশিয়া বিষয়ক প্রধান ব্যক্তি তিনি ছিলেন মিস্টার ডোনাল্ড লু। ডোনাল্ড লুয়ের সঙ্গে ভারতের যে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা মিস্টার অজিত দোভাল, তার বন্ধুত্ব ছিল, দ্বন্দ্ব ছিল, সংঘাত ছিল। বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে, বাংলাদেশ সরকারের উচ্ছেদের বিষয়ে এখানে মিস্টার ডোনাল্ড লু এবং অজিত দোভাল তার একটা টাগ অফ ওয়ারে ছিল, এবং সেই ওয়ারে শেষ পর্যন্ত ডোনাল্ড লু জয়ী হয়েছেন, অজিত দোভাল পরাজিত হয়েছেন। কিন্তু ঘটনার পর যেটি হয়েছে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের পতন হয়েছে, মানে ডেমোক্র্যাট সরকারদের পতন হয়েছে, এবং মিস্টার জো বাইডেনের পরিবর্তে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসছেন। তো তিনি ক্ষমতা এসে প্রথম যে কাজটি করেছেন, মিস্টার ডোনাল্ড লুকে তিনি চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছেন। আর ডোনাল্ড ট্রাম্পের যে দক্ষিণ হস্ত মিস্টার পিটার ডি হাস, তাকে তিনি চাকরিচ্যুত করেছেন। চাকরিচ্যুত করে তিনি যে কাজটি করেছেন সেটি হলো যে এই যে ডিপ স্টেট পলিসি, অর্থাৎ গোপনে গোপনে অন্য রাষ্ট্রের সরকার পরিবর্তন করার জন্য মার্কিন সরকারের যে বিনিয়োগ, এই প্রকল্পটি তিনি বন্ধ করে দিয়েছেন। এর বাইরে ইউএসএইড, তাদের যে প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা যে সকল এনজিওদেরকে সারা দুনিয়াব্যাপী সাহায্য দেন, সেই সাহায্যগুলোর মধ্যে মানবিক সাহায্য, খাদ্য সাহায্য, এই দুটো প্রকল্প ছাড়া বাকি সবগুলো বন্ধ করে দিয়েছেন, যেন এনজিওরা এই বিদেশি টাকা দিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রুপ তৈরি করে তারা যেন সরকারের বিরুদ্ধে খেলাধুলা করতে না পারে। এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক বিজয়, বা তার বিজয় পরবর্তী যে সিদ্ধান্ত। তো সেই সিদ্ধান্ত যেটা হলো যে শেখ হাসিনার পতনের পর যে সরকারটি, সেই সরকারটি আসলে আমেরিকার যে ক্ষমতাসীন সরকার, তাদের সহযোগিতা তারা পেল না। কিন্তু তাদের সহযোগিতা না পাওয়ার পরেও আমেরিকা এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের সরকারের উপরে সেখানকার সংবাদপত্র, সেখানকার এনজিও, সেখানকার সিভিল সোসাইটি, এমনকি বিভিন্ন ধর্মযাজক, এমনকি বন্ধু রাষ্ট্র, তারা অত্যন্ত প্রভাব বিস্তার করে থাকে। ফলে ওই যে ডিপ স্টেট পলিসিটি বাংলাদেশের ব্যাপারে কাজ করেছিল, যে গ্রুপটি, এই গ্রুপটি তারা কিন্তু নির্বিষ হয়ে যায়নি, নিশ্চিহ্ন হয়ে যায়নি। শেখ হাসিনার পতনের পর যেভাবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন পালিয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরে তার যারা প্রতিপক্ষ ছিল তারা কিন্তু পালাননি, বরং অনেকে বাইডেন সরকারের আমলে যে ক্ষমতা ছিল তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতার মালিক তারা হয়ে গেছে। এবং যখন তৃতীয় বিশ্বে এরকম কোনো দুর্ঘটনা তারা ঘটায় ডিপ স্টেটের মাধ্যমে, তো সেই ঘটনার সাথে অয়েল কোম্পানি থাকে, তেল গ্যাস কোম্পানি থাকে, তারপরে শেষে সেই কোম্পানিগুলোর সাথে এনজিও থাকে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, বোয়িংয়ের মতো কোম্পানি থাকে। তো এই কোম্পানিগুলো এখনও আছে এবং তারা ওই যে ডিপ স্টেটে তাদের যে বিনিয়োগগুলো ছিল, সেই বিনিয়োগের মাধ্যমে তারা যে স্বার্থর জন্য কাজ করেছিল, এখানে দুটো স্বার্থ, একটা হলো কর্পোরেট সেক্টরের স্বার্থ, আর একটা স্বার্থ হলো রাষ্ট্রীয় লেভেলের স্বার্থ, পলিসি লেভেলের স্বার্থ। তো কর্পোরেট লেভেলে যে স্বার্থগুলো থাকতে পারে তার মধ্যে হলো মার্কিন বোয়িং কোম্পানি থেকে বিমান কিনতে হবে, মার্কিন যে তেল কোম্পানিগুলো আছে তাদেরকে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান করে সুযোগ দিতে হবে, আমেরিকা থেকে বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে আমদানি বাড়াতে হবে, আমেরিকান কোম্পানিগুলোর জন্য একটা সুযোগ করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি।
আর রাষ্ট্রীয় ব্যাপারে যে বিষয়গুলো ছিল, যেমন বার্মা অ্যাক্ট আছে, সে অনুযায়ী আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র যদি মায়ানমার ইন্টারভেন করে, সেক্ষেত্রে বাংলাদেশকে তারা করিডোর হিসেবে ব্যবহার করবে। এরকম একটা স্টেট পর্যায়ে তাদের একটা স্বার্থ এই ডিপ স্টেটের পেছনে ছিল। তাহলে এখন চিন্তা করুন যে ডিপ স্টেটের সঙ্গে রাষ্ট্রীয় যে স্বার্থগুলো বিষয় ছিল, সেই স্বার্থের বাইরে প্রাইভেট সেক্টরে 99% স্বার্থ ছিল প্রাইভেট সেক্টরে, সেগুলো কিন্তু আমেরিকাতে এখনও আছে। ফলে ওই যে বোয়িং কোম্পানি, একজন মোবিল, তারপর শেষে অন্যান্য যে সকল কোম্পানি আছে, এনজিও আছে, আমরা একজনের নাম শুনেছি জর্জ সরোস, তিনি আছেন, তারপরে নানা রকম কি বলবো যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, লবিস্ট ফার্ম যারা আছেন, তাদের অনেক স্বার্থই বাংলাদেশকে কেন্দ্র করে আছে। এখন গত 14 মাসে এই স্বার্থগুলো কি তারা কতটা আদায় করতে পেরেছেন? আমরা শুনলাম যে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, ঢাকা বিমানবন্দর দিয়ে দেওয়া হচ্ছে, মানবিক করিডর দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে আলটিমেটলি গত 17 মাসে আসলে কোনোটাই সফলভাবে দেয়া যায়নি, সম্ভব হয়নি। একমাত্র ইলন মাস্কের কোম্পানিকে বাংলাদেশে খুব দ্রুত গতিতে ব্যবসা করতে, অর্থাৎ স্টারলিংকে ব্যবসা করতে যে অনুমতি দেওয়ার বিষয়টি ছিল, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দ্রুততার সাথে করতে পেরেছেন, এবং এটা বিটুইন ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ফোন বা ওই তার যে কোম্পানি সেটা এবং স্টারলিংয়ের মধ্যে হওয়ার কারণে এটা খুব দ্রুত হয়েছে। এর বাইরে একটি সিদ্ধান্ত এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি পরিপূর্ণভাবে, এবং সবগুলো ঝুলে আছে। ফলে কী হলো যে পরবর্তী যখন গণতান্ত্রিক সরকার আসবে, এর একটাও তারা করতে পারবে না। নির্বাচিত সরকারের অনেকগুলো লিমিটেশন থাকবে, কমিটমেন্ট থাকবে, এবং তারা যে কাজগুলো করবে সেগুলো নিয়ে সংসদে আলোচনা হবে, সংসদের বাইরে আলোচনা হবে, টকশোতে কথাবার্তা হবে, এবং এর ফলে ওই যে পশ্চিমাদের বা ডিপ স্টেট পলিসিদের যে স্বার্থ, সেই স্বার্থটা আসবে না। কিন্তু তারা তো বিনিয়োগ করেছে, একমাত্র আমেরিকাই কত $1 মিলিয়ন বিনিয়োগ করেছে বলে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে। কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো যদি আরও বেশি বিনিয়োগ করে থাকে, তারা তো এই বিনিয়োগটা মানে জীবনের বিনিময় হলে তারা এই বিনিয়োগ তারা ছাড়বে না। তাহলে তারা কি করবে? তারা বিকল্প, যারা পারছে না তাদের বিকল্প তারা খুঁজবে। আর সেই বিকল্প খুঁজতে গিয়ে যদি এই যে আমরা এখন এখানে যুক্তিবিদ্যায় চলে আসলাম যে শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার বেদনা, একটা গান আছে না? তো যে ডোনাল্ড লু, যে অজিত দোভালের সঙ্গে তাদের একটা সময় ভালো সম্পর্ক ছিল না, সেই সম্পর্কটা আবার নতুন করে স্থাপিত হতে পারে, এবং সেক্ষেত্রে অজিত দোভালকে বলতে পারে যে ঠিক আছে, আমরা তো পারলাম না আগের মধ্যে, উই আর সরি, তো তোমার শেখ হাসিনাকে, তোমার আওয়ামী লীগকে যত রকম সহযোগিতার দরকার আমরা আবার করব, আমাদেরকে কী কী দেবা বলো। এরকম একটা কথা কি হতে পারে না বলেন? হতে পারে। এবং আপনি দেখবেন যে যারা যত ধনী, এদের লজ্জা শরম তত কম, লজ্জা হায়া এদের একেবারে খুব অল্প। তো কাজেই স্বার্থের জন্য তারা সব কিছু করতে পারে। তো সেক্ষেত্রে মিস্টার ডোনাল্ড লুর সঙ্গে যে সকল আমেরিকান কোম্পানি, কর্পোরেট ওয়ার্ল্ড, এনজিও তাদের যোগাযোগ ছিল, এবং যারা টাকা দিয়েছে ডোনাল্ড লুকে এই বাংলাদেশে শেখ হাসিনার উচ্ছেদের জন্য, এখন সেই ডোনাল্ড লুকে আবার তারা যদি নিয়োগ করে যে যাও শেখ হাসিনার পিছনে আবার বিনিয়োগ করো এবং তাকে কীভাবে ঢুকানো যায়, অসম্ভব নয়, খুবই একটা স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয়ত হলো ওই যে পিটার ডি হাস, তিনি এই সময়টিতে বাংলাদেশে কাজ করছেন একজন মোবিলের হয়ে। একজন মোবিলের এই দেশের কান্ট্রি ডিরেক্টর বা কি যেন একটা বড় পদে তাকে চাকরি দেওয়া হয়েছে। তো সেই ভদ্রলোক ঘোরাফেরা করছেন, খুব ঘন ঘন কক্সবাজারে যাচ্ছেন, ঘন ঘন সেন্ট মার্টিন যাচ্ছেন। একজন মোবিল নিয়ে কি হচ্ছে আমরা জানি না, তার কাজটা কি আমরা কিছুই জানি না, কিন্তু তিনি খুব ঘোরাফেরা করছেন, কিন্তু খুব বেশি এটা সফল হতে পেরেছেন বলে আমার কাছে মনে হচ্ছে না। শেখ হাসিনার জমানাতে আমেরিকার সাথে একটা সমঝোতা করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করেছিল যে আমাদের যে বহির সমুদ্র, সেই যে তেল গ্যাসের যে অঞ্চলটি, সেই অঞ্চলটি ইজারা দেওয়ার কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গেছিল একজন মোবিলের সঙ্গে। এখন সেটা কি গত 17 মাসে শেখ হাসিনা হলে তো এটা একদিনের মধ্যে করে দিত, ইয়েস ডান, একজন মোবিল পাস, যাও কাজ করো। কিন্তু এখন গত 17 মাসে আসলে একজন মোবিল কি কোনো ওয়ার্ক অর্ডার পেয়েছে, কার্যাদেশ পেয়েছে?
মিস্টার পিটার দিহাস এই যে তাকে নিয়োগ দিয়েছে যারা, একজন নোবেল যারা নিয়োগ দিয়েছে, যে তিনি বাংলাদেশে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, সফল হয়েছেন, শেখ হাসিনাকে উচ্ছেদ করেছেন, কাজেই তিনি 17 মিনিটের মধ্যে সরকারের একটা সিদ্ধান্ত তিনি নিয়ে নেবেন। তিনি কি পেরেছেন? সো ফার মাই নলেজ নট ইয়েট। এখন পর্যন্ত তিনি সফল হতে পারেননি। তাহলে তিনিও যদি ইউ টার্ন দেন, গিয়ে যদি তিনি আবার শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করেন, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেন, মানে এটা অসম্ভব কিছু নয়। এটা কেন তিনি তারেক রহমান সাহেবের সাথে কেন করবেন না? এরা মূল কারণ হলো এখন যে প্রক্রিয়াতে আসছে, সেই প্রক্রিয়া হলো যে নির্বাচন যদি উইদাউট আওয়ামী লীগ হয়, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন, এই সরকারটি খুব দুর্বল সরকার হবে। তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। কিন্তু বিদেশি শক্তিগুলো তারা সবসময় একটা ডিক্টেটর পছন্দ করে, তারা সবসময় একটা শক্তিশালী সরকারকে পছন্দ করে। সেটা ফ্যাসিবাদী হোক, সেটা হিটলার হোক, সেটা মুসলিনি হোক, ডাজ নট ম্যাটার। সেটা বাদশাহ সালমান হন, কিংবা ধরুন জেনারেল যাকে বলা হয় নরিয়েগা হন, ডাজ নট ম্যাটার, সাদ্দাম হন, মানে তাদের স্বার্থ হলেই হয়। এই যে ইরানের সাথে যে তারা এত কিছু করতেছে মূলত স্বার্থের জন্য। স্বার্থ দিয়ে দিলে ইরান হবে তাদের সবচেয়ে ভালো বন্ধু। জাস্ট ইরান যদি স্যাক্রিফাইস করে যে তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করবে, এটা 1 ঘন্টার মধ্যে সেই বন্ধুত্ব তাদের হয়ে যেতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কিন্তু সেই ইঙ্গিতটি তিনি দিয়েছিল যে ইরানের সঙ্গে তিনি সম্পর্ক উন্নয়ন করতে চান, কিন্তু সেটা ইরান করেনি। তো শেখ হাসিনা যদি ফ্ল্যাকচুয়েট করেন, বা বাংলাদেশে যারা এই গত 17 মাস ধরে এই সরকারের পিছনে ঘুরছে এবং অনেক কিছু আশা করছে, কিন্তু এই সরকার যখন তাদেরকে কোনো বিষয়ই পারফেক্ট কোনো সলিউশন দিতে পারেনি, তখন সেখানে কি হতে পারে? সেখানে এই যে আমি যে একটা কাল্পনিক দৃশ্য আঁকলাম, বা যে ঘটনাগুলো বললাম, যে সমীকরণগুলো আমি আপনাদেরকে মিলানোর চেষ্টা করলাম, সেটি কি হওয়া সম্ভব নয়? আর সেটা যদি সম্ভব হয় তাহলে হবে না কেন? ইফ ইট ইজ পসিবল, তাহলে বলুন যে কেন সেটা হবে না। আর এটা যে করা হচ্ছে না, এই কথাও কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।